নমস্কার বন্ধুরা, এস রয় ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর আশা করছি সকলেই ভালো আছেন। আজকের আমরা প্রোটিনের বিষয়ে আলোচনা করব। একদম বিনা খরচে গরু, ছাগল, হাঁস, মুরগি আপনারা সবাইকেই এই প্রোটিন সরবরাহ করতে পারবেন। আর এই প্রোটিন আপনার আশেপাশে বাড়ির সব জায়গায় খুঁজে পাবেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও এতে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যার নাম হচ্ছে অ্যাজোলা। অ্যাজোলাটা আপনি গ্রামগঞ্জে ধানের মাটিতে বা এই বর্ষাকালে বিশেষত ধান চাষ যারা করেন তাদের জমিতে দেখবেন ধান গাছের আশেপাশে এই অ্যাজোলা কিন্তু সবসময় পাওয়া যায়। বেশিরভাগই কিন্তু অ্যাজোলাটা পানা জাতীয় একটা উদ্ভিদ। এটা পানার সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। আর এটা খুব পরিমাণে হাঁসে খায়। এর কাঁচা অবস্থায় হাঁসে প্রচণ্ড পরিমাণে খায়। আর এর সবথেকে বড় জিনিস হচ্ছে রাইজোকটোনিয়া সোলিনি নামে একটা ছত্রাকের আক্রমণে অ্যাজোলা কিন্তু শুকিয়ে যাওয়ার চেষ্টা করে, বাদামি বর্ণ আকার ধারণ করে। তবে এই ছত্রাক আক্রমণের পাতা ছোপ দেখা যায়। তবে অ্যাজোলাতে ছত্রাক ঘটিত রোগ লাগলে প্রাথমিকভাবে ব্যাভিস্টিন প্রয়োগ করা যেতে পারে এবং রাসায়নিক প্রয়োগ না করে একে নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য চেষ্টা করতে হবে একে পুনরায় না ব্যবহার করে বা কোনো স্প্রে না করে নতুন করে তৈরি করা। আর এই অ্যাজোলা চাষের কিন্তু পশু বা পোলট্রির খাদ্য হিসাবে অ্যাজোলার ব্যবহার পরীক্ষালব্ধ ফলাফল কিন্তু প্রচণ্ড আকারে বৃদ্ধি পেয়েছে। নিয়মিতভাবে এই খাবারের সাথে অ্যাজোলাকে যদি ব্যবহার করা যায়, রক্তের জৈব রাসায়নিক গুণগত মান ও রোগ প্রতিরোধ ক্ষমতার কিন্তু কোনো খারাপ প্রভাব পড়ে না। পোলট্রি নিয়মিত খাবারের সাথে অ্যাজোলার ব্যবহারে খাদ্য গ্রহণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে দেখা গেছে। গড় দৈনিক ওজন 71% বৃদ্ধি পেয়েছে। মৃত্যুর হার 3% কমে গেছে। এছাড়াও কিন্তু এর বিভিন্ন বাজার থেকে কেনা খাবারের পরিমাণ 20 থেকে 25% কমে গেছে এই উপাদানের ফলে, এবং এর গুণগত মানের বিভিন্ন রকম পরিবর্তন ছাড়াই। এছাড়াও উৎপাদন খরচ 25.34% কমে গেছে। বাজার থেকে কেনা খাওয়ার যে মুরগির তুলনায় অ্যাজোলা খাওয়ানো মুরগি ডিমের সংখ্যা ও ডিমের গুণগত মান আরও অনেক উন্নত হয়েছে বা বৃদ্ধি পেয়েছে। এবং কুসুমের যে লাল যে রঙের যে বৃদ্ধি, যেটা কুসুম ডিমের মধ্যে থাকে কুসুমটা আর কি, সেটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন পরিপূরক খাদ্যর সাথে 1.5 থেকে 2.0 কেজি অ্যাজোলা খাওয়ানো গরুর দুধের পরিমাণও 15% বৃদ্ধি পেয়েছে। মানে আপনারা ভাবতে পারছেন, অ্যাজোলা এমনই একটা উদ্ভিদ যেটা খাইয়ে আমরা গরু, ছাগল, হাঁস, মুরগিকে প্রোটিন যেমন উৎপাদন বৃদ্ধি পাওয়াচ্ছি, ঠিক তেমনি দুধের পরিমাণও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু আমাদের অনেকেরই অজানা। এবং অ্যাজোলা নিয়ে এর আগে কিন্তু এরকম ভিডিও খুবই কমই এসেছে, যেটা কিন্তু একমাত্র এস রয় স্পেশাল ইউটিউব চ্যানেলে এই প্রথম। এবং এই অ্যাজোলার বিশেষত্ব বিভিন্ন বৈজ্ঞানিক সংস্থা বা বিভিন্ন কৃষি উৎপাদক সংস্থা কিন্তু বিভিন্নভাবে প্রচার করে যাচ্ছেন যে অ্যাজোলার গুরুত্ব সম্পর্কে। এছাড়াও অ্যাজোলা নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞরা কিন্তু বহুত দিন ধরে কাজ করছেন আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতের অন্যান্য জায়গায়। আর এর যে কাজ সেটা হাতে নাতে কিন্তু আপনারা তার প্রমাণ পেতে পারেন যদি সেটাকে ব্যবহার করে দেখেন। আর অ্যাজোলা এমনই একটা উদ্ভিদ যেখানে পুষ্টিগত গুণ বা প্রোটিনের মাত্রা যেটা অন্যান্য খাবারের থেকেও অধিক মাত্রায় বেশি পাওয়া যায়, যেটা আমরা কিন্তু মাঠে ঘাটে পড়ে থাকতে দেখি, যেটাকে আমরা ব্যবহারই করি না, মানে কোনো কাজে লাগে না ভাবি, এরকমই একটা জিনিস যেটা প্রচুর পরিমাণে হাঁস বা মুরগি কিন্তু খায় কাঁচা অবস্থায়। সেটা কিন্তু আমরা নিজেরাও কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি। আর আজকের আমি সেই বিষয়ে আজকের ভিডিও বানালাম। আর এটা কিন্তু প্রমাণিত। আপনারা পারলে এর প্রমাণ আছে কি নেই সেটার বিষয়ে আমি একটা লিঙ্কও দিয়ে দেবো। আপনারা যদি জানতে চান সেই সাইটগুলো ফলো করেও দেখতে পারেন যে আমি সত্যি বললাম কি মিথ্যে বললাম। অ্যাজোলার বিশেষত্ব সত্যিই অসাধারণ। যাই হোক, এরপরে যে বিষয়টা আসবো, এর প্রতি যে অ্যামাইনো অ্যাসিড সেটা কিন্তু আমি এখানে তালিকা দিয়েছি। এছাড়াও পশু বা প্রাণী খাদ্য হিসাবে অ্যাজোলার গুরুত্ব কিন্তু প্রচণ্ড। অ্যাজোলায় প্রায় 26 থেকে 31% প্রোটিন থাকে। তারপরে দেখুন অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন এ, B12, বিটা ক্যারোটিন প্রভৃতি পর্যাপ্ত পরিমাণে থাকে। অ্যাজোলার চাষ একেবারে নাইট্রোজেন ছাড়াই হয়, কোনো সারের প্রয়োগের প্রয়োজন নেই। খুব সহজেই অল্প জলে অ্যাজোলা চাষ খুব ভালোভাবে করা যেতে পারে। আপনারা নিজেরাও ভালোভাবে করতে পারেন। এছাড়া আমি যদি একটা চার্ট দেখাই আপনাদের, নিচে ভালো করে দেখুন প্রোটিনের তুলনামূলক যে সারণী যেটা দেখতে পাচ্ছেন, যে হাইব্রিড নেপিয়া, তারপরে অন্যান্য যে এই যে
কালাকাটা ঘাস, বটবটি, সুবাবলু, সরগম আর অ্যাজোলার এই যে গুরুত্বর যে ভাগটা দেখুন, এদের প্রত্যেকের পার ভাগটা দেখুন। অ্যাজোলা সব থেকে পরিমাণ হেক্টর প্রতি বেশি 1000, এবং এটা শুকনো করলে 80 মেট্রিক টন। মানে ভাবা যায় এত পরিমাণের গুণগত মান, যেটা মানে না ভাবলেই নয়, যেটা আপনারা হাইব্রিড নেপিয়ার থেকেও কিন্তু অধিক মাত্রায় পেয়ে থাকবেন। এছাড়াও গবাদি পশু বা হাঁস মুরগির জন্য প্রোটিনের প্রয়োজনীয় কতখানি, সেটাও কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে প্রোটিনের। প্রথমত দেখুন, প্রোটিন শরীরের বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সাহায্য করে। খাদ্য উৎপাদনে বা প্রোটিনের অপর্যাপ্ত হলে বা এদের শরীরে বিভিন্ন হরমোন বা উৎসেচকের কাজে ব্যাহত হয়। যদি প্রোটিন না থাকে অসম্ভব হয়ে পড়ে। খাদ্যাভ্যাসে প্রোটিনের পর্যাপ্ত উপস্থিতি এছাড়াও যে কোনো মানে প্রাণীর, মুরগির হোক, গরু হোক, হাঁস মুরগির দেহের মাংসের যে কী বলবো কোষ তৈরিতে বাধা দেয় যদি কম পড়ে যায় প্রোটিনের মাত্রা। এছাড়াও বিভিন্ন রকম কী বলবো রোগ প্রতিরোধ ক্ষমতা সঠিকভাবে তৈরি হতে পারে না, বিশেষ করে যদি প্রোটিন না থাকে। গরু, ছাগল, হাঁস মুরগি প্রভৃতি তৃণভোজী প্রাণীদের দুধ উৎপাদন ব্যাহত হয় যদি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন মাত্রা না থাকে। এছাড়াও বিভিন্ন গ্রন্থি ও জনন প্রক্রিয়াও সমস্যা দেখা দেয় যদি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন না থাকে। সবসময় খেয়াল রাখতে হবে, যেমন প্রত্যেকটা প্রাণীর শরীরে প্রোটিনের গুণগত কাজ বা মান যাই বলি না কেন, তার কিন্তু একটা নির্দিষ্ট পর্যায় থেকে থাকে, যেটা কিন্তু আমরা গরু হোক, ছাগল হোক বা হাঁস মুরগি হোক, যদি আমরা তাদেরকে পর্যাপ্ত পরিমাণে না দিতে পারি, তাদের যে ঘাটতি, সেই ঘাটতিটা কিন্তু মেটানো একটা অসম্ভবের জায়গা তৈরি হয়। ওই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, আমি যখন যে প্রাণীটা পালন করছি, যতটা সম্ভব আমি এর আগে অন্যান্য ভিডিওতে বলে থাকি যে আমরা কিন্তু চেষ্টা করব যতটা সেভ, অর্থাৎ যতটা খরচ কম করে আমরা ছাগল পালন বা হাঁস মুরগি পালন করতে পারি। এবার প্রশ্ন আপনারা করতেই পারেন যে দাদা, তাহলে আপনি যদি বলেন যে খরচ করব না, তাহলে খরচ না করলে আমি প্রাণীটাকে মানুষ করব কী করে? খরচ ছাড়া তাহলে আমি ট্রিটমেন্ট করব কী করে? দেখুন, আমি ট্রিটমেন্ট ব্যতীত বলেছি, কিন্তু খাবারের দিক থেকে আমাকে চেষ্টা করতে হবে যতটা সেভ হিসাবে চলা যায়, কারণ আমি তো প্রফিটের জন্য কিন্তু ব্যবসা করছি। আমি যদি এদের পিছনে 50 টাকা খরচা করি আর আমি দেখা যায় 60 টাকা লাভ করি, তাহলে আমার 10 টাকা লাভ হলো। তাহলে সেক্ষেত্রে আমার কি পরিমাণ লাভ এলো? 10 টাকা লাভ যদি আমি সারা বছর খাটি, 10 টাকা লাভের জন্য কি আমি খাটবো? এটা উদাহরণস্বরূপ বললাম, কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যেটা আমি এমন খাটবো বা এমন কিছু খরচা করব যেটা তার শরীরও ঠিক থাকবে এবং আমার প্রফিটের দিকটাও ঠিক থাকবে। ঠিক আছে। বিভিন্ন শাক সবজি যেমন আমি খাওয়াতে বলি ছাগলকে প্রচুর পরিমাণে, সেই সঙ্গে বলি আমি পারলে আপনারা অল্প মাত্রা দানা জাতীয় খাবার দিন। এছাড়াও বলি, আজকে যে বিষয়টা নিয়ে প্রোটিনের মাত্রা বিষয় আমরা আলোচনা করছি, সেই প্রোটিনের ঘাটতি মেটানোর জন্য কিন্তু আমি অ্যাজোলার বিষয়ে আজকে আলোচনা করছি। অ্যাজোলার গুণগত মান, প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড বা বিটা ক্যারোটিন আমরা যাই বলি না কেন, এতে পর্যাপ্ত পরিমাণে থাকে, B12ও থাকে। এছাড়াও আপনারা যদি দেখেন গরু বা ছাগলের দুধের বৃদ্ধি কিন্তু যদি অ্যাজোলা ঠিকঠাক মতো খাওয়ানো যায়, তাহলে 15% বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু সঠিক, এটা গবেষণা করেই কিন্তু এই রিপোর্ট, এটা কিন্তু কোনো মৌখিক বা মুখের কথার উপর ভিত্তি করে এই রিপোর্টটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি না। ঠিক আছে। যাই হোক, এইগুলো বিষয়, এই যে তথ্যগুলো, এটা কিন্তু আমি বারবারই বলছি। এর আগে বিভিন্ন ইউটিউব চ্যানেল এই বিষয়ে কতটা আলোচনা করেছে আমার জানা নেই, কিন্তু বিভিন্ন গবেষণা বা বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্রে কিন্তু এই সমস্ত অ্যাজোলার যে গবেষণা এখনও চলছে, এবং সেই সাথে এর যে কাজ সেটা কিন্তু বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তারা সেই সমস্ত স্যার বা মহাশয়েরা কিন্তু দিয়ে থাকেন বিভিন্ন সেই ছাত্রছাত্রীদেরকে, যাতে তারা এই ব্যবহারটা বোঝে। যাই হোক, আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম তাতে ফিরে আসি। এটা হচ্ছে প্রোটিনের প্রয়োজনীয়তা কি সেটা বললাম। এইবার বলি অ্যাজোলার উৎপাদন। উপযুক্ত পরিবেশে 3 থেকে 7 দিনের মধ্যে অ্যাজোলার দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পায়। ভারতীয় পরিবেশে অ্যাজোলার বাৎসরিক উৎপাদনশীল প্রায় 40 টনের মতো, যা 106.7 কেজি নাইট্রোজেন বা 240 কেজি ইউরিয়া সারের সমতুল্য। একবার ভেবে দেখুন কি বলছে। তারপরে কি বলছে, মোটামুটি 25 বর্গ ফুট পরিমাণ জায়গা থেকে প্রতিদিন 800 থেকে 900 গ্রাম সজীব টাটকা অ্যাজোলা পাওয়া যায়। ভাবা যায় এটা। এছাড়াও অ্যাজোলা চাষের উপযুক্ত পরিবেশ, 1 নম্বর
জল স্তর উচ্চতা কখনো 10 থেকে 15 সেন্টিমিটারের বেশি হওয়া বাঞ্ছনীয় নয়। 2, সবসময় খেয়াল রাখতে হবে মধ্যম মানের দোআঁশ মাটি অ্যাজোলা চাষের জন্য উপযুক্ত। 3, মাটির অম্লত্বের মাত্রা প্রশম থেকে অতি সামান্য আম্লিক 5.8 বা তার থেকে 6.5 বা 6.5 থাকতে হবে। 4 নম্বর, জলে লবণাক্ত বেড়ে গেলে অ্যাজোলার বৃদ্ধিতে অসুবিধা সৃষ্টি করে। সাধারণত জলে লবণাক্তর মান 0.5 থেকে 1 গ্রাম পার লিটারের বেশি হয়ে গেলে অ্যাজোলা বৃদ্ধি ব্যাহত হয়। 5 নম্বর, অ্যাজোলা চাষে ফসফরাস ও ক্যালসিয়াম খাদ্যের ঘাটতি হলে অ্যাজোলার বৃদ্ধি ব্যাহত হবে। তাই অ্যাজোলায় স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রতিদিন লিটার প্রতি 0.06 মিলিগ্রাম ফসফরাস খাবারের প্রয়োজন হবে। 6, চাষের জন্য উপযুক্ত তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি মধ্যে থাকতে হবে। খুব কম তাপমাত্রা 5 ডিগ্রির নিচে বা 30 ডিগ্রির বেশি হলে অ্যাজোলা বৃদ্ধি ব্যাহত হয়। এটা আপনারা ঘরে চাষ করে দেখতে পারেন। এছাড়া মাঠে তো হয় বিভিন্ন তাপমাত্রায়, আপনারা দেখেছেন, তবে তার রঙটা ডিসকালার হয়ে যায় বেশি মাত্রা রোদ মানে গরমটা পেলেই আর কি। এছাড়াও 7 নম্বর হচ্ছে অ্যাজোলা বৃদ্ধির জন্য সূর্যালোকের প্রয়োজন থাকে, তবে সারাদিন সূর্যালোক বৃদ্ধি ব্যাহত করে। সেই জন্য দিনের কিছুটা সময় ছায়া থাকলে বৃদ্ধি বেশি হয়। অতিরিক্ত সূর্যালোক পেলে উদ্ভিদের পাতার উপস্থিতি অ্যান্থোসায়ানিন অতিরিক্ত তাপ শোষণ করে নেয়, ফলে পাতার রং লালচে হয়ে যায়। 8 নম্বর, ঘন ঘন বৃষ্টিপাত অ্যাজোলার বৃদ্ধিতে অসুবিধা সৃষ্টি করে, তবে শীতকালীন আবহাওয়াতে এর বৃদ্ধি পক্ষে খুবই উপযুক্ত নয়। বাতাসের আর্দ্রতার পরিমাণ কমে গেলে অ্যাজোলা শুকিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এইগুলো হচ্ছে অ্যাজোলা চাষের জন্য উপযুক্ত পরিবেশের কথা বললাম। এটা আপনারা ঘরেও চাষ করতে পারেন, মাঠে থেকে তুলে এনে তিরপল দিয়ে ইঁট দিয়ে চারিদিকে ঘিরে যেভাবে মানে বললাম আর কি, সেই পরিমাণে কিন্তু আপনারা এটা চাষ করতে পারেন এবং চাষ করে দেখতে পারেন এর ফলাফল বা গুণগত মান কিভাবে কি হচ্ছে। এটা হাঁস মুরগি কাঁচা অবস্থায় খাওয়াতে পারেন, ছাগলকে গুঁড়ো করে শুকনো করে একদম খাওয়ানো যেতে পারে কোনো দানা জাতীয় খাবার বা ঘাস ভুসির সাথে। এটা গেল এর উপযুক্ত পরিবেশের কথা। এরপরে আমি যেটা বলবো আপনাদেরকে, সবসময় খেয়াল রাখতে হবে যে ভারতীয় কৃষি ধান্য গবেষণা কেন্দ্রের পরামর্শ অনুযায়ী ধান জমিতে অ্যাজোলা চাষে বিঘা প্রতি 4 কেজি সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করলে অ্যাজোলার উৎপাদন বৃদ্ধি পায়। এই পরিমাণ অ্যাজোলা ধান জমিতে চাষ করতে থাকলে দেখা যাচ্ছে বিঘা প্রতি 6.6 থেকে 8.0 কেজি নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এতে 4 থেকে 4.5 কেজি ইউরিয়া সারের ব্যবহার কম করা গেছে। এছাড়া ভিত্তি সার হিসাবে যদি আমরা অ্যাজোলাকে ধান রোয়ার আগে জমিতে চাষ করে নিয়ে পচিয়ে ফেলে যেতে পারি, তবে ধান রোপণের পরবর্তী চাপান সার হিসাবে বিঘে প্রতি 2 থেকে 3 কেজি অ্যাজোলা চাষ করা যেতে পারে, যা কিনা সময় মতো সঠিকভাবে ধান গাছকে নাইট্রোজেন যোগান দিতে পারে। তার মানে ভাবা যায় যে আমরা যে ধান চাষেও আমরা এই অ্যাজোলাকে ব্যবহার করতে পারি, মানে কতটা পরিমাণে নাইট্রোজেন তাহলে জমিকে দিতে পারে, এর থেকে প্রমাণিত। আমরা যদি একটু ভেবে দেখি তাহলে কিন্তু শুধু হাঁস মুরগি বলবো না, যেটা বলছিলাম ছাগল গরু এগুলো সব কিছুই কিন্তু এরা এই অ্যাজোলাটাকে যদি আমরা ঠিকমতো পরিষেবা দিতে পারি এদের কাছে, তাহলে কিন্তু এরা মানে পর্যাপ্ত যে প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড এগুলো কিন্তু এদের থেকেই পেয়ে যাবে। এর থেকেই বোঝা যায় অ্যাজোলা কতটা গুরুত্বপূর্ণ একটা উদ্ভিদ। এটা আমরা চাষও করতে পারি। আপনারা এই বিষয়ে অ্যাজোলা চাষের বিষয়ে আপনারা ইউটিউব চ্যানেল বা গুগলে প্রচুর ভিডিও পেয়ে যাবেন। যদি মনে হয় আপনারা ইউটিউব বা অন্য অন্য কী বলবো গুগল থেকেও আপনারা দেখে নিতে পারেন এর চাষের পদ্ধতি, যদিও আমি এর পরে বলছি। কিন্তু ছাগলের যে অ্যাজোলা এতটা গুরুত্বপূর্ণ আপনি মানে ভেবে বোঝাতে পারেন, মানে ভেবে
বুঝতে পারবেন এমন একটা বিষয়। কারণ আমি রিসেন্ট এক ট্রেনিংয়ে গিয়েছিলাম, সেখানেই অ্যাজোলা চাষের উপরে তাদের যে বক্তব্য শুনলাম, সত্যিই সেটা হচ্ছে মানে শুনে আমার নিজেরই খুব ভালো লাগলো যে আমাকে তাহলে অ্যাজোলা চাষে যদি আমি এত প্রোটিন পেতে পারি কোনো টাকা খরচা না করে, তাহলে আমি কেন করব না। আর এটা আপনি লোকাল বা ধান ক্ষেত বা আপনার আশেপাশে দেখুন যে ডোবাতে বা পুকুরে কিন্তু এগুলো হয়। আর যদি না হয় আপনারা বিভিন্ন জায়গায় যেখানে হয় সেখান থেকে কালেকশন করে আপনারা কিন্তু নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের দেখবেন যে অনেকটা পরিমাণে যে সুবিধা, যে প্রোটিনের চাহিদা হাঁস মুরগি গরু ছাগলে সেটা কিন্তু পেয়ে যাবেন। যাই হোক, এইবার বলবো এই চাষের পদ্ধতি। এই চাষ ডোবা বা নিচু জমিতে অল্প করে অ্যাজোলা চাষ করা যেতে পারে। গৃহ সংলগ্ন ছায়া ঘেরা জায়গা 4 থেকে 4.5 বর্গমিটার পরিমাপ ছোট ডোবা বা নিচু জমিতে কিন্তু আপনারা চাষ করতে পারেন। জলের গভীরতা হবে 4 থেকে 5 ইঞ্চি। অ্যাজোলা সুষম বৃদ্ধির জন্য মাটির সাথে সমপরিমাণ পুরনো গোবর সার বা কাঁচা গোবর কাঠা প্রতি 40 থেকে 60 কেজি এবং কাঠা প্রতি 150 গ্রাম হিসাবে সিঙ্গেল সুপার ফসফেট সার আপনারা কিন্তু দিতে পারেন। তবে পরিমাণ মতো ফসফেট একবার প্রয়োগ না করে 2 থেকে 3 বার করলে ভালো ফল পাওয়া যায়, এটা খেয়াল রাখতে হবে। সার প্রয়োগের 3-4 দিন পরে প্রতি বর্গ কিলোমিটার 500 গ্রাম তাজা অ্যাজোলা জলে ছেড়ে দিতে হবে। অ্যাজোলা উৎপাদনশীল বৃদ্ধির জন্য প্রতি 15 দিন অন্তর 1 কেজি গোবর সার 80 থেকে 100 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে প্রয়োগ করতে হবে। চাষের জায়গা পুরো অ্যাজোলা ভরে গেলে নিয়মিতভাবে অ্যাজোলা সংগ্রহ করে নিতে হবে। জলাশয়ে অ্যাজোলা ছাড়া অন্যান্য জলজ আগাছা জন্মালে তা শুকনো বা পরিষ্কার কিছু দিয়ে তৎক্ষণাৎ তুলে দিতে হবে। চাষ ক্ষেত্রে প্রতি 6 মাস অন্তর সম্পূর্ণ শুকিয়ে নিয়ে পুনরায় নতুন করে জমি তৈরি করে আবার চাষ শুরু করতে হবে। এইভাবে যদি আমরা চাষ করতে পারি তাহলে কিন্তু অ্যাজোলা চাষটা আমরা ঠিকমতো করতে পারবো। এটা আহামরি যে বিশাল কিছু এমনটা নয়। আমরা ঘরেতে নির্দিষ্ট পেপারে বা একটা মাটির উপরে পেপার কেটে বা পেপার উপরে দিয়ে জল দিয়ে আমরা অ্যাজোলা ছাড়তে পারি। আর একটু ফর্মালিটি পালন করলেই আমরা নিজেরা চাষ করে কিন্তু কাজটা করতে পারি। জৈব সবুজ অ্যাজোলার পুষ্টিগত খাদ্য গুণাবলী এখানে প্রচুর আছে, আমি আর ডিটেলসে বললাম না। প্রোটিন, স্নেহ জাতীয় শর্করা ইত্যাদি ইত্যাদি, ভিটামিন এ, বি12, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ ইত্যাদি মানে প্রচণ্ড পরিমাণের পুষ্টিগুণ আছে এবং পাবো, যেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আর আমি ছাগল পালন সম্পর্কে এই অ্যাজোলার বিষয়টা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। অ্যাজোলাটা আপনারা ছাগলকে শুকনো খাওয়াতে পারেন, কাঁচাও খাওয়াতে পারেন, তবে শুকনো করে খাওয়াতে পারেন রোদে দিয়ে, শুকনো করে কোনো দানা খাবারের সাথে মিশিয়ে এটা খাওয়ানো যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু এটা খুবই ভালো কাজ দেবে। আর এটা